আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীরা। দেলোয়ার স্যারকে দেখেছেন একদম পিস্তুল নিয়ে দাঁড়ায় আছে, তাই না? কেন? আপনাদের পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে টপ 25 বুলেট এমসিকিউ আপনাদেরকে দেখাবে। আর আরেকটা কথা বলে দিই, অনেক ছাত্রছাত্রী ভাবে যে পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় থেকে হয়তো বা তেমন একটা এমসিকিউ আমাদের করার দরকার নেই, বাট আজকের ক্লাস যখন আপনি কমপ্লিট করবেন তখনই বুঝতে পারবেন যে কেন আসলে আপনাদেরকে এখানে প্রত্যেকটা এমসিকিউগুলো গুরুত্ব সহকারে করা উচিত। আজকে আমি আপনাদেরকে সিমুলেশন দিয়েও এমসিকিউগুলোকে বুঝাই দিব। শুধুমাত্র স্যার স্লাইড ক্যালিপার্স দিবেন না, স্ক্রু গজ আছেন আমাদের, স্ক্রু গজ, এই স্ক্রু গজ দিয়েও কিন্তু আজকে আমি আপনাদেরকে সিমুলেশন দিয়ে ম্যাথগুলোকে বোঝানোর চেষ্টা করব। এছাড়াও আমাদের এখানে যে এই দুইটা যন্ত্রের সংজ্ঞাগুলো আছে না, এই সংজ্ঞাগুলো আজকে আপনি এখান থেকে কাভারেজ করে ফেলতে পারবেন, বুঝছেন? চলেন আমরা তাহলে আর দেরি না করে আমাদের ক্লাসের মাঝে একেবারে ঝাঁপিয়ে পড়তে চাই। দেলোয়ার স্যার, আপনাকে দেখে অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। আপনি পিস্তল নিয়ে দাঁড়ায় আছেন, আবার পেছনে আপনার এটা কি? এই যে দালান, এই দালান দেখে তো বোঝা যাচ্ছে আপনি কোন জায়গাতে আপনি মনে করেন এই পিস্তল নিয়ে যাচ্ছেন, মানে বুঝি তো আমরা বিষয়টা। ঠিক আছে, সুন্দর লাগতেছে আপনাকে দেখে। ভাই আমাকে পিস্তল দিয়ে মারিন না, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। চলেন আমরা এই অধ্যায়ের এমসিকিউগুলোকে দুই ভাগে ভাগ করে ফেলেছি। এক নম্বর ভাগ হচ্ছে যে এখানে কিছু এমসিকিউ আছে যেগুলো হচ্ছে আপনার মুখস্থ টাইপের। এখন এই মুখস্থ টাইপের সবগুলো এমসিকিউ এখানে দেওয়া সম্ভব না, বাট যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো দিয়েছি। আমি আপনাদেরকে পাঠ্য বই একটু নিয়ে যেতে চাই। পাঠ্য বইয়ের কোন অংশ থেকে কোন অংশ পর্যন্ত আপনাদের মুখস্থ করা উচিত ওই অংশটুকু আগে দেখিয়ে দিই, তাহলে আপনাদের জন্য কি হবে, বুঝতে সুবিধা হবে। হ্যাঁ চলেন আমরা সেই অংশটুকু আগে একটু দেখে নিই। এটা আমাদের পাঠ্য বই। ওকে, পাঠ্য বই থেকে আপনি একটু খেয়াল করবেন, এই যে পদার্থবিজ্ঞান শুরু হয়েছে এখান থেকে অ্যান্ড চলতেই আছে, এগুলো হচ্ছে মুখস্থবিদ্যা। অর্থাৎ পদার্থবিজ্ঞান কি, পদার্থবিজ্ঞানে কোন কোন বিজ্ঞানী কিসে কিসে অবদান রেখেছেন, তো ওই সমস্ত বিজ্ঞানীগুলোর এখানে বর্ণনা আমাদের দেওয়া আছে। তো আপনাদেরকে এই বর্ণনাটুকু আমার মনে হয় যে বারবারই পড়া উচিত, এবং এই অংশটুকু থেকে যে মুখস্থ টাইপের এমসিকিউগুলো হয় আপনি এখান থেকে কমন নিতে পারবেন। বাট এটা থেকে আসলে বলা সম্ভব হয় না মাই ডিয়ার স্টুডেন্ট যে এটুকু করলে আপনি কমন পাবেন। এটা আসলে বলা মানে কি আপনাদের সাথে মিথ্যা কথা বলা হবে। হ্যাঁ, তো আমি মিথ্যা কথা বলতে পারছি না। তো আমি আপনাদেরকে তাহলে এই যে এতটুকু পর্যন্ত মুখস্থ টাইপের থাকবে, আপনারা মুখস্থ করবেন, আর এই যে এখান থেকে বোঝার শুরু হবে। হ্যাঁ, তো আমরা এখান থেকে বুঝবো সবগুলো। তো আমরা তাহলে মুখস্থ টাইপের কয়টা এমসিকিউ রেখেছি সেগুলো একটু দেখে নেন। মনে হয় 5 থেকে 6টা রেখেছি, এগুলো আপনি দেখতেও পারেন, অথবা এর পরেরগুলো বুঝার যেগুলো সেগুলো থেকে শুরু করতে পারেন। 1 নম্বর এমসিকিউ বলছে কি, আপনাকে দেখেন যে সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী কে করেছিলেন মাই ডিয়ার স্টুডেন্ট? থেলিস। এটা মুখস্থ টাইপের, সুতরাং দ্রুত উত্তর করে ফেলবেন, এগুলোকে আমি বোঝানোর কিছু নেই। 2 নম্বর হচ্ছে যে কি, কে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা প্রদান করেছিলেন? অবশ্যই কোপার্নিকাস। হ্যাঁ, তারপরে 3 নম্বর হচ্ছে যে সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা কোন বিজ্ঞানী? এর আগে একটা ভালো করে দেখেন, এটা হচ্ছে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা দিয়েছিলেন, আর এটা হচ্ছে সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা। তাহলে প্রবক্তা কে ছিল? আমাদের গ্যালিলিও স্যার ছিল। কোন বিজ্ঞানী সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা এবার দিয়েছিলেন? তার মানে সূর্যকেন্দ্রিক দিয়ে কিন্তু বেশ কয়েকটা এমসিকিউ বারবারই পরীক্ষাতে আসে। দেখছি এখানে 4টা টাইপ। তাহলে আমি আগে এটা দিয়ে দিই যে আমাদের আরিস্তারাক্স। আমি 4টা এমসিকিউ নিয়ে আরেকটু কথা বলি। দেখেন, সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেছেন কি? থেলিস। বাট সূর্যকেন্দ্রের সৌরজগতের ব্যাখ্যা দিয়েছিল আবার কে? ভবিষ্যৎবাণী একজন করেছেন, ব্যাখ্যা দিয়েছেন একজন, তারপরে আবার প্রবক্তাকে আরেকজন, তারপরে হচ্ছে দেখি ধারণা কে দিয়েছিলেন? আরিস্তারাক্স। তাহলে এই ধরনের 4টা এমসিকিউ আপনারা মানে গুলাই ফেলার দরকার নেই, আপনি আস্তে আস্তে এগুলোকে মাথার মধ্যে সেট আপ করবেন, ঠিক আছে? এরপর হচ্ছে দেখি আলোক বিজ্ঞানের স্থপতি হিসেবে নিচের কোন নামটি বিবেচনা করা হয়ে থাকে? তাহলে কোন নামটা এটা জানা যে হয় যে কোনটা, যে যেটা ইবনে আল হাইয়াম, ঠিক আছে। এরপর হচ্ছে 6 নম্বর হচ্ছে যে কি উইন্ড মিল বা বায়ুকলের উল্লেখ পাওয়া যায় কোন মুসলিম বিজ্ঞানীর কাছ থেকে? আল মাসুদি, মুসলিম বিজ্ঞানী। এবার আপেক্ষিক তত্ত্বের প্রতিষ্ঠাতা কে? আলবার্ট আইনস্টাইন। তারপর হচ্ছে আমাদের বুঝস্ত শুরু হবে মাই ডিয়ার স্টুডেন্ট। আমাকে বলছে নিচের কোনটি মৌলিক রাশি? একই রকম ভাবে আমাকে বলতে পারতো কোনটি যৌগিক রাশি বা লব্ধ রাশি। যৌগিক রাশি বা লব্ধ রাশি সেম কথা, মৌলিক রাশি আলাদা। এ পর্যন্ত আমাদের দুনিয়াতে 7টা মৌলিক রাশি আবিষ্কৃত হয়েছে: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ তীব্রতা, পদার্থের পরিমাণ, আর একটা মনে হয় ছুটে গেছে না? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা।
এই 7টা হচ্ছে মৌলিক রাশি। এখন আমাদের পাঠ্য বইয়েও কিন্তু সেই 7টা মৌলিক রাশি দেওয়া আছে। এই 7টা মৌলিক রাশিকে আপনাকে একেবারে মুখস্থ রাখা উচিত। এই যে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন্তি মাত্রা, পদার্থের পরিমাণ, মানে ভালো করে আগে মুখস্থ করবেন এবং এদের এককগুলো মুখস্থ করবেন। অর্থাৎ দৈর্ঘ্যের একক মিটার, তারপরে হচ্ছে যে ভরের একক কেজি, সময়ের একক সেকেন্ড, তারপরে তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, তাপমাত্রার একক কেলভিন, পদার্থের পরিমাণের একক মোল, আর দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা। একক এবং এদের মাত্রাগুলো, বাট মাত্রা এই 3টা মুখস্থ রাখলেই হয়, দৈর্ঘ্য, ভর এবং সময়। তাহলে এখন দেখেন নিচের কোনটি মৌলিক রাশি। আমাকে কি বলেছে? তড়িৎ তীব্রতা। কি বলেছে এখানে? তড়িৎ তীব্রতা একটা আছে, তারপর হচ্ছে যে তড়িৎ প্রবাহ, তারপর হচ্ছে যে কি তড়িৎ আধান, তড়িৎ পরিবাহিতা। এখন তড়িৎ তীব্রতা ওটা ছিল না, দীপন তীব্রতা ছিল, ওটা দীপন তীব্রতা ছিল, সুতরাং এটা নয়। তড়িৎ পরিবাহিতা, ওটা পরিবাহিতা ছিল না, তড়িৎ প্রবাহ ছিল। তাহলে তড়িৎ প্রবাহ ইজ রাইট অ্যান্সার। তড়িৎ প্রবাহ ইজ রাইট অ্যান্সার। তার মানে এই বাকিগুলো তাহলে আপনার কি পাওয়া যাবে? যৌগিক রাশি। একটা মৌলিক হলে বাকিগুলো যৌগিক। বুঝা গেছে ঘটনাটা? ব্যাস। এখন দেখেন এরপরের এমসিকিউটাতে আমরা চলে যেতে চাচ্ছিলাম, নিচের কোনটি মৌলিক একক। তাহলে যে মৌলিক রাশিগুলো ছিল ওই মৌলিক রাশির এককগুলো আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। ওই এককগুলো আপনাকে এখানে জাস্ট দেখতে হবে। তাহলে হার্টজ, কম্পাঙ্কের একক হার্টজ, ক্যান্ডেলা, দীপন তীব্রতার একক ক্যান্ডেলা, আমরা পেয়ে গেছি, সঠিক উত্তর হয়ে গেল। কাজের একক জুল, আর প্যাসকেল হচ্ছে চাপের একক প্যাসকেল। এগুলো সবগুলো যৌগিক, যৌগিক 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 বা লব্ধ। তাহলে যৌগিক 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 বা লব্ধ, আমাদের একটা হচ্ছে মৌলিক, দীপন তীব্রতার একক ক্যান্ডেলা। দেখেছেন? তার মানে এই জায়গা থেকে, এই 2টা এমসিকিউ থেকে আপনাদের কিভাবে প্রশ্ন হয় দেখে নিলেন। এরপরে দেখেন আমাকে বলেছে যে কি 1 পিকো ফ্যারাড সমান কত ফ্যারাড, মাই ডিয়ার স্টুডেন্ট। এই টাইপের এমসিকিউ গুলো এই অধ্যায় থেকে ধরে রাখতে পারেন যে একটা হয়তো বা চলে আসতে পারে। আমরা এই টাইপের এমসিকিউ গুলাকে 5 স্টার দিতে চাই। 1 2 3 4 5 হচ্ছে 5 স্টার। এখন দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, এইটা আপনি অবশ্যই পাঠ্য বই থেকে আপনাকে একটু কিন্তু মুখস্থ রাখাটা জরুরি জরুরি জরুরি। না মুখস্থ করলে কিন্তু আপনার খবর আছে, খবর আছে, মানে আপনি কিন্তু পারবেন না মাই ডিয়ার স্টুডেন্ট। আমার কথাটা শুনে একটু একটু প্লিজ আপনারা এটা মুখস্থ করবেন প্লিজ। এই যে চার্টটা দেখেন তো, ডেকা, হেক্টো, কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা, এটা মুখস্থ রাখার একটা হালকা টেকনিক দেখেন। এই যে 1 2 তো থাকবেই, 1 আর 2 তো আমরা জীবনে ছোটকাল থেকে শুরু করেছি। তারপরে 3-এর ঘরে নামতা শুরু হবে। 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18। তার মানে 1 2, তারপরে 3 6 9, আর মানে 3-এর ঘরে নামতা। ঠিক সেম ভাবে -1 -2, তারপর আবার 3-এর ঘরে নামতা মাইনাস দিয়ে। তাহলে কত সোজা, তাই না? বাট আপনাকে মুখস্থ রাখতে হবে এভাবে: ডেকা, হেক্টো, কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা, ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, ওয়াটো। দেখেন এটা সবচাইতে মানে ধনাত্মকের মধ্যে উপরে যেটা থাকবে সেটা সবচাইতে ছোট, এটা সবচাইতে ছোট মান, এটা সবচাইতে বড় মান। আর ঋণাত্মকের মধ্যে এটা সবচাইতে ছোট মান, এটা সবচাইতে বড় মান। তার মানে এখান থেকে আপনাকে যদি বলা হয় যে ডেকা, হেক্টো, কিলো কোনটি সবচেয়ে বড় বা কোনটি সবচেয়ে ছোট, তাহলে কিলো হবে সবচেয়ে বড় আর ডেকা হবে সবচেয়ে ছোট। এবার ধরেন যে পিকো, ফেমটো, অটো দিয়েছে বা এটো দিয়েছে, কোনটা সবচেয়ে ছোট, তাহলে নিচে এই যে যত মাইনাস বাড়বে তত সে ছোট হবে, তার মানে এটা সবচেয়ে ছোট, এটা সবচেয়ে বড়। এই টাইপের কথাগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। তাই আপনার এখানে এই যে ডেকা থেকে শুরু করে অটো পর্যন্ত বা অ্যাটো পর্যন্ত আপনি মুখস্থ রাখবেন, প্লাস এই যে এদের সংকেতগুলো, মানে এই যে প্রতীকগুলো, এদের প্রতীকগুলো আপনি মুখস্থ করবেন। আপনাকে বলতে পারে যে মেগার প্রতীক কি, বড় হাতের এম, তারপর হচ্ছে মিলির প্রতীক কি, ছোট হাতের এম। এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। কেমন? আচ্ছা, এখন আমাকে বলেছে যে 1 পিকো ফ্যারাড সমান কত ফ্যারাড। তাহলে এখন দেখেন আমার পিকো বলেছে, তাহলে পিকোর মান হচ্ছে কত? 10 টু দি পাওয়ার -12। 10 টু দি পাওয়ার -12, তার মানে 10 টু দি পাওয়ার -12 আনসার হবে। এখন দেখেন 10 টু দি পাওয়ার -12 আনসার দিয়ে ফেললাম। আমাকে যদি বলতো 1 পিকো ফ্যারাড সমান মানে কত ফ্যারাড বলেছে আমাকে, তাহলে আমি এটা আনসার, যেহেতু আমি পিকোর মান জানি যেহেতু কত, 10 টু দি পাওয়ার হচ্ছে -12, মান বসে দিলাম। 1 পিকো জুল সমান কত? 10 টু দি পাওয়ার -12 জুল। 1 পিকো মিটার সমান কত? 10 টু দি পাওয়ার -12 মিটার। 1 পিকো দেলওয়ার স্যার সমান কত দেলওয়া স্যার? 10 টু দি পাওয়ার -12 দেলওয়া স্যার। ঘটনাটা এরকম। এবার আমাকে যদি বলতে এরকম করে মাই ডিয়ার স্টুডেন্ট যে 1 কিলোমিটার সমান হচ্ছে কত? 10 টু দি পাওয়ার 3 মিটার। 1 কিলো জুল সমান 10 টু দি পাওয়ার 3 জুল। 1 কিলো দেলওয়া স্যার মানে কত? 10 টু দি পাওয়ার 3 দেলওয়া স্যার। আর কোনো কথা আছে? মানে মান আপনাকে মুখস্থ রাখতে হবে এখানে, তাহলে কিন্তু বাজিমাত করতে পারবেন। এবার দেখেন কোনটি সবচেয়ে ছোট একক।
মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো। তার মানে অবশ্যই ফেমটো আনসার। আপনি ওই যে ছোট 4টা মান আছে দেখেন, তাহলে ওই 4টা মানের মধ্যে থেকে ফেমটোই কিন্তু কোথায় ছিল, ফেমটো কোথায় ছিল দেখেন, এই যে ফেমটো, ফেমটো এটো। তার মানে আমরা কোনটা ছিল, এই যে ফেমটো, ফেমটোকে আমরা আগে দিয়ে ফেলছি সবচেয়ে ছোট। তাহলে এই জায়গাতে আপনাকে দিতে পারে কোনটি সবচেয়ে ছোট একক অথবা কোনটি সবচেয়ে বড় একক। এখন দেখেন এই টাইপের এমসিকিউ সমাধান করতে গিয়ে স্টুডেন্টদের মনে করে ফেলেন যে কি মাথার তার ঘুরে পেঁচায় যায়, নিউরনগুলো ঘুরে পেঁচায় যায়। 1 মিলিসেকেন্ড 1 ন্যানোসেকেন্ড অপেক্ষা কত গুণ? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ মাই ডিয়ার স্টুডেন্ট। তো এক্ষেত্রে আপনাদেরকে মনে রাখতে হবে যে মিলির মান কত, ওই যে আমরা ডেসি সেন্টিমিলি, মিলির মান হচ্ছে কত 10 টু দি পাওয়ার -3, আর ন্যানোর মান হচ্ছে কত 10 টু দি পাওয়ার -9। আমাকে বলেছে 1 মিলিসেকেন্ড, তাহলে 1 মিলিসেকেন্ড সমান হচ্ছে যে কত 10 টু দি পাওয়ার -3 সেকেন্ড। 1 ন্যানোসেকেন্ড অপেক্ষা, তাহলে 1 ন্যানোসেকেন্ড মানে কত 10 টু দি পাওয়ার -9 সেকেন্ড। হ্যাঁ, তাহলে 1 মিলিসেকেন্ড, তার মানে এই বাবুটা, এই যে এই বাবুটা, হ্যাঁ 1 ন্যানোসেকেন্ড অপেক্ষা কত গুণ, তার মানে এটার চেয়ে কত গুণ। তাহলে অবশ্যই আমাকে যদি বলতো যে 10 সংখ্যাটা 2 এর কত গুণ, তাহলে অবশ্যই 2 দিয়ে ভাগ করতে হতো তাকে। 10 সংখ্যাটা 2 এর কত গুণ, তার মানে 10কে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 1 মিলিসেকেন্ড 1 ন্যানোসেকেন্ড অপেক্ষা কত গুণ, তাহলে মিলিসেকেন্ডকে ন্যানোসেকেন্ড দ্বারা ভাগ করতে হবে। তাহলে আপনি এখানে থেকে আগে ছোটটা শিখে নেন, এই যে 10কে 2 দ্বারা ভাগ হলে কত পাবেন 5, তাহলে 5 গুণ বলতে পারবেন আপনি তখন, তাই না? ঠিক ঘটনা এভাবে ঘটবে। তাহলে মিলি সেকেন্ডের মান বসবে কত এখানে, এই যে 10 টু দি পাওয়ার হচ্ছে কত -3, আর এখানে বসলো 10 টু দি পাওয়ার হচ্ছে কত -9। এখন উপরে 3টা আছে আর এখানে 9টা আছে, তাহলে এখন কাটা যাবে কয়টা, 6টা। তাহলে উপরে থাকবে 1 আর নিচে থাকবে কত 10 টু দি পাওয়ার হচ্ছে কত -6। আর এটা যদি উপরে চলে যায় তাহলে আমরা লিখতে পারবো কত 10 ইনভার্স 6, 10 টু দি পাওয়ার 6। তাহলে 10 টু দি পাওয়ার 6 কোথায় আছে, ক নম্বরে। তার মানে সঠিক আনসার হয়ে গেল 10 টু দি পাওয়ার 6 মাই ডিয়ার স্টুডেন্ট। খেলা খতম। এরপরে বলেছে আমাকে কি, আয়তনের মাত্রা কোনটি? একক এবং মাত্রা আপনার এই অধ্যায় থেকে একটা না একটা চলে আসে মাই ডিয়ার স্টুডেন্ট। হ্যাঁ, চলেন আমরা আয়তনের সূত্রটা একটু দেখার চেষ্টা করি। আয়তন মানে কি, এই যে আয়তন, আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। আয়তন মানে হচ্ছে কি, এই যে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত হচ্ছে উচ্চতা, এটাই তো হচ্ছে আয়তন, তাই না? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে দৈর্ঘ্য এর মাত্রা কি, প্রস্থ এর মাত্রা কি, উচ্চতার মাত্রা কি? দেখেন, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গভীরতা সরণ, এই 5টা কথা। দৈর্ঘ্য প্রস্থ গভীরতা উচ্চতা সরণ, এর সবগুলো এক ধরনের দৈর্ঘ্য ধরে নেবেন। আর দৈর্ঘ্যের একক মিটার মানে সবগুলোর এককে মিটার, আর দৈর্ঘ্যের মাত্রা এল মানে সবগুলোর মাত্রাই হচ্ছে যে কি এল। 3টা একক এবং 3টা মাত্রা সবসময় মনে রাখাটা জরুরি, আমি সকল স্টুডেন্টকে বলি। 1 নম্বর হচ্ছে কি দৈর্ঘ্য, সব সময় মনে রাখা জরুরি। এই 3টা খুবই গুরুত্বপূর্ণ। দৈর্ঘ্যের একক যদি বলেন তাহলে সেটা হচ্ছে মিটার, আর মাত্রা যদি বলা হয় তাহলে এটা হচ্ছে বড় হাতের এল। এবার তো দেখেন, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গভীরতা সরণ, এর সবগুলোই কিন্তু এখানে ইনক্লুড। সবগুলোরই একক তখন হবে মিটার, আর সবগুলোরই মাত্রা হবে বড় হাতের এল। এরপর হচ্ছে যে কি ভর। এবার এই যে ভরের একক হচ্ছে কি কেজি, আর ভরের মাত্রা হচ্ছে বড় হাতের এম, বড় হাতের এম। 3 নম্বর, আজকে আমার গলা খুবই ভেঙে আছে মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি বুঝতে পারছেন হয়তো বা। সময় আরেকটা, আপনাদের জাস্ট ক্লাস নেওয়ার কথা আছে এই কারণে নিচ্ছে, মানে আমার গলা অনেক ভেঙে আছে। সময়, সময়ের একক হচ্ছে কি সেকেন্ড, আর সময়ের মাত্রা হচ্ছে যে কি বড় হাতের টি। এই 3টা একক এবং এই 3টা মাত্রা আপনি সব সময়ের জন্য কি করবেন, মুখস্থ রাখবেন, ঠিক আছে? অল টাইমের জন্য, মানে এই অধ্যায়ে আপনার কিন্তু লাগবেই লাগবে। আপনি সব সময়ের জন্য এটা কি করবেন, তাহলে ঠোঁটস্থ করে রাখবেন এই 3টা একক এবং এই 3টা মাত্রা। তবে আমি আপনাদেরকে ওই যে বললাম যে এগুলো শুধুমাত্র খেয়াল রাখবেন যে দৈর্ঘ্যের ক্ষেত্রে কিন্তু শুধু দৈর্ঘ্য না, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গভীরতা সরণ। তাহলে এখন আপনি যদি একক বের করেন, এখানে একক বসাবেন, মাত্রা বের করলে মাত্রা বসাবেন। এটা মাত্রা বের করতে বলেছিল, তাহলে আয়তনের মাত্রা কোনটি? তাহলে এখন দৈর্ঘ্যের মাত্রাও কি এল, গুণিত প্রস্থের মাত্রাও এল, গুণিত উচ্চতার মাত্রাও কত এল, এল 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 মানে কত হবে এল কিউব। আনসার হয়ে গেল। এটা আপনাকে মাত্রা বলেছিল, বাট যদি বলতে একক তাহলে এটা আমাকে মাত্রা বলেছিল, দ্যাটস আমি এটার মাত্রা আনসার হয়ে গেল। বাট আমাকে যদি বলতে একক, আমাকে বললো মাই ডিয়ার স্টুডেন্ট যে একক কোনটা হবে, তাহলে এককের ক্ষেত্রে দৈর্ঘ্যের একক কি হবে মিটার, প্রস্থের একক কি হবে মিটার, উচ্চতার একক কি হবে মিটার। তার মানে 3টার এককে যেহেতু মিটার, আমরা এখানে বলতে পারবো এম কিউ। আমি এ কারণে বলি, দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আপনাদেরকে 25টা এমসিকিউ সমাধান করাচ্ছি না, 25টা ধরন সমাধান করাচ্ছি। আর কতগুলো যে জ্ঞান অর্জন করতে পারবেন এখানে, সেটা আপনি
ক্লাস সম্পূর্ণ শেষ করলে বুঝতে পারবেন মাই ডিয়ার স্টুডেন্ট। হ্যাঁ, তো চলেন আমরা এখান থেকে একক এবং মাত্রা শেষ করে ফেললাম। এরপরে হচ্ছে যে 14 নম্বর এমসিকিউ, বেগের মাত্রা কোনটি? আপনার বেগের একক বা বেগের মাত্রা এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, খুবই ইম্পর্টেন্ট। এটা দেখেন আমরা কত স্টার দেবো এমসিকিউটাকে? আমরা এই এমসিকিউটাকে ন্যূনতম 10টা স্টার দিতে চাই আমি। বেগের একক এবং বেগের মাত্রা সুপার লেভেলের ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তাহলে বেগের সূত্র কি ছিল? আমরা জানি বেগের সূত্র ভি সমান হচ্ছে কি এস ডিভাইডেড বাই টি। এখন আপনি যদি একক বের করেন, এখানে একক বসাবেন, মাত্রা বের করলে মাত্রা বসাবেন। আচ্ছা, মাত্রা যেহেতু বলেছে আমরা মাত্রা বসিয়ে দিই আগে। এখন দেখেন স্মরণ একটা মৌলিক রাশি, সময় কিন্তু একটা মৌলিক রাশি, সম্পূর্ণটাকে মৌলিক হইতে হবে। দেখেন দুটোই কিন্তু মৌলিক হয়ে আছে এখন, স্মরণ মৌলিক রাশি, সময় মৌলিক রাশি, তাহলে আর ভাঙার দরকার নেই। যৌগিক হলে সেটাকে ভাঙতে হইতো বা লব্ধ হলে ভাঙতে হইতো। তাহলে স্মরণের মাত্রা, তাহলে এখন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, গভীরতা, তারপর হচ্ছে স্মরণ, এর সবগুলোই কিন্তু এক ধরনের দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যের মাত্রা কি হয়? বড় হাতের এল হয়। আর সময়ের মাত্রা কি? টি। তার মানে আমরা বলতে পারবো এটা হচ্ছে এল টি ইনভার্স 1। আনসার খাতাম, টাটা বাই বাই। এই আনসার খাতাম, টাটা বাই বাই। এবার এখন আমাকে বললো যে এটার একক কোনটা হবে, তাহলে আমি একক বের করব। তাহলে ভি সমান হচ্ছে কি এস ডিভাইডেড বাই টি। এখন আমরা স্মরণের একক কি হবে? মিটার। সময়ের একক কি হবে? সেকেন্ড। তার মানে আমি বলতে পারবো এম এস ইনভার্স 1। দেখেন তো কত সোজা একেবারে, তাই না মাই ডিয়ার স্টুডেন্ট? অনেক সোজা। তাহলে এই মাত্রা আর এই একক আপনারা অবশ্যই বাসায় কিন্তু চমৎকার করে প্র্যাকটিস করিয়েন, ঠিক আছে? এরপরে হচ্ছে যে কি আমাদের ভরবেগের মাত্রা বা ভরবেগের একক কোনটা? মাথা ঘুরে ফেলবে? না 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 না, কোনো টেনশন নাই। এই এমসিকিউটা কিন্তু চমৎকার একটা এমসিকিউ। ভরবেগ মানে বস্তুর ভর আর বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। এখন এই জায়গাতে মৌলিক কে আছে দেখেন তো? ভর কিন্তু মৌলিক, তার মানে তাকে ভাঙতে হবে না। বেগ হচ্ছে যৌগিক, তাহলে বেগ সমান কি এস ডিভাইডেড বাই টি। এই যে দেখেন আমরা এটাকে ভেঙে ফেললাম, এখন দেখেন এম এস আর টি সবাই কিন্তু মৌলিক হয়ে গেছে, তার মানে আর ভাঙার দরকার নাই। তাহলে যে এম এস কে আমরা উপরে রাখবো আর নিচে টি আছে, বাস। এখন সবাই যেহেতু মৌলিক হয়ে গেছে, এই জায়গাটাতে আপনি যদি একক বসান তাহলে একক চলে আসবে, মাত্রা বসালে মাত্রা চলে আসবে। তাহলে মাত্রা বের করতে বলেছে, তাহলে আমরা মাত্রা বসাই। তাহলে ভরের মাত্রা বড় হাতের এম হয়, তাই না? আর এই যে স্মরণের মাত্রা কি হয়? এল। আর সময়ের মাত্রা কি হয়? টি। তার মানে আমরা কি পাইলাম? এম এল টি ইনভার্স 1। খেলা খাতাম, টাটা বাই বাই। তাহলে এম এল টি ইনভার্স 1 কোথায় আছে? এই যে এম এল টি ইনভার্স 1। এর আগেরটাকে উত্তর দাগিয়ে দিয়েছিলাম আমি, দিই নাই? কি ছিল আমাদের? এল টি ইনভার্স 1। তাহলে আমাদের কি হবে এখানে? এল টি ইনভার্স 1। ওকে, এখন এটাকে আমার যদি বলতো যে একক কোনটা, ভরবেগের একক কোনটা, তাহলে আমি জাস্ট এই জায়গাতে একক বসালেই হয়ে যাবে। এই যে এই জায়গাতে একক বসান আপনি, তাহলে না সরি এই জায়গাটাতে। তাহলে এখন ভরের একক কি হবে? ভরের একক হবে কেজি। আর সময়ের একক কি হবে? এটা স্মরণ, এটা স্মরণ, সময় না এটা। তাহলে এখন দূরত্বের একক কি হবে? মিটার। আর এই যে সময়ের একক কি হবে? সেকেন্ড। তার মানে আপনি বলতে পারবেন যে কেজি এম এস ইনভার্স 1। দেখেন তো ফাটাফাট আপনি এখন কি করে ফেলতে পারলেন? নির্ধারণ করতে পারলেন। তাহলে আমরা একক এবং মাত্রা এই টাইপের ক্ষেত্রে করে ফেলতে পারবো। বাট আসল মাত্রা নির্ণয় করতে গিয়ে স্টুডেন্টরা ধরা খাবে। এই মাত্রাতে অনেক স্টুডেন্টই ভুল করে। দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, আমাকে বলেছে যে হাফ এটি স্কোয়ারের মাত্রা কত? এই যে হাফ এটি স্কোয়ার। এখন এই হাফ এটি স্কোয়ারের মাত্রা নির্ণয় করতে গিয়ে কেন স্টুডেন্টরা ধরা খায়? কেন স্টুডেন্টরা এটাতে বেশি ভুল করে? তারা ভুল করার প্রধান কারণ হলো তারা হাফেরও মাত্রা নির্ধারণ করার চেষ্টা করে। বাট খেয়াল রাখতে হবে, যখন কোনো ধ্রুবক থাকবে ওই ধ্রুবকের একক বা মাত্রা হয় না। তাহলে সংখ্যা হচ্ছে একটা ধ্রুবক, তাহলে সংখ্যাকে বাদ দিয়ে আমাকে নির্ধারণ করতে হবে, অর্থাৎ এ টি স্কোয়ার। এখন এই জায়গাতে মৌলিক কে কে আছে? মৌলিক শুধু টি আছে, তাহলে আমাকে সেটা ভাঙতে হবে না। কিন্তু ত্বরণ হচ্ছে যৌগিক রাশি, ত্বরণ সমান কি? বেগ ডিভাইডেড বাই সময়। এই যে আমরা বেগ ডিভাইড বাই সময় বসে দিলাম, ইন্টু টি স্কোয়ার ছিল, এখানে বসে থেকে গেল। এখন দেখেন এখানে একটা টি, এখানে দুইটা টি, তার মানে এখানে একটা টি বাদ চলে যাবে, তার মানে থাকবে ভি ইন্টু জাস্ট টি। বাট এখানে আবারও কিন্তু যৌগিক আছে কে? বেগ। তাহলে বেগ সমান কি হবে? বেগ সমান আবারও এই যে স্মরণ ডিভাইড বাই সময়, অর্থাৎ আমি তাকে মৌলিক করে ফেললাম, ইন্টু থাকলে আবারও কত? টি। এই যে এটি কাটা চলে যায়, থাকে কত? জাস্ট এস। তাহলে এস এর এক মাত্রা জাস্ট বসালে হয়ে গেল। তাহলে স্মরণের মাত্রা কি হবে? স্মরণের মাত্রা কি হবে? বড় হাতের এল। বড় হাতের এল ইজ দ্য রাইট অ্যান্সার।
আমি আপনাদেরকে একটু কথা বলি, এই ধরনের মাত্রাগুলো আপনার সূত্র থেকে নির্ধারণ করতে যায়। যেমন দেখেন যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা একটা আপনারা সূত্র শিখেছেন তাই না? তারপরে যে ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত, ইউ স্কোয়ার প্লাস হচ্ছে কত, 2as, এটা একটা সূত্র শিখেছেন। তারপরে যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হচ্ছে কি হাফ এটি স্কোয়ার, হাফ এটি স্কোয়ার। দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, এই সূত্রগুলো থেকে মাত্রা নির্ধারণ যখন আপনাকে করতে দিবে তখন আপনি কিভাবে নির্ধারণ করবেন? দেখেন, যদি আপনার এটা বেগ হয় তাহলে বেগের একক কি হয়? বেগের একক কি হয়? তাহলে বেগের একক হচ্ছে এমএস ইনভার্সন। তাহলে এই আদি বেগের একক এমএস ইনভার্সন, এটির একক এমএস ইনভার্সন। খেলা শেষ। তার মানে এখানে সবারই একক কি হবে? তখন এমএস ইনভার্সনই হবে। এখানে একটু খেয়াল করে দেখেন, এই যে ভি স্কোয়ারের, তাহলে স্পেশালি তো বেগই এখানে, এখন মাত্রা দিয়ে কথা বলি, তাহলে এখানে বেগের মাত্রা কি হবে? এই যে এখানে বেগের মাত্রা কি হবে? আপনার এলটি ইনভার্সন। তাহলে আদি বেগের মাত্রা কি হবে? এলটি ইনভার্সন। আর এটির মাত্রা কি হবে? এলটি ইনভার্সন। এবার একটু খেয়াল করে দেখেন, এই যে এই অংশটুকুতে, এই অংশটুকু যে সরণের এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এটা আপনারা সমাধান করলেন তাই না? তাহলে যে এখানে এস আছে, তাহলে সরণের একক কি হবে? মিটার। তাহলে যদি একক মিটার হয়, তাহলে এই যে এস এর একক যেহেতু মিটার হয়, তাহলে ইউটি এর একক কি হবে? মিটারই আসবে। এবার হাফ এটি স্কয়ারের একক কি আসবে? মিটার আসবে। তাহলে সরণের মাত্রা কত? এল। তাহলে ইউটি এর মাত্রাও কত আসবে? এল আসবে। আবার হাফ এটি স্কয়ারের মাত্রাও কি আসবে? এলই আসবে। এগুলো সূত্র থেকে আপনাকে আর কি মানে এএমসিগুলো আপনাকে দিয়ে থাকে। এই ইনফরমেশনটুকু অনেক জরুরি ছিল, খুব ভালো করে একটু খেয়াল রাখেন, ঠিক আছে? এবার 17 নম্বরের এমসিকিউ থেকে শুরু হবে আপনাদের আসল যাত্রা মাই ডিয়ার স্টুডেন্ট। এই যাত্রাতেই স্টুডেন্টরা ধরা খায়, বাট আমি এই এমসিকিউগুলোকে করার আগে আপনাদের প্রথমত আগে আমি ফিল দিতে চাই যে এইগুলো আসলে কি জিনিস, এগুলো আসলে কি জিনিস। চলেন মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আপনাদেরকে দেখাতে চাই এই সবগুলো জিনিসকে। তবে তার আগে একটু বলে দিতে চাই যে আপনাদের দেলোয়ার স্যারের অবশ্যই ওয়েবসাইট utmeducation.com আছে, সেটা জানেন। এইখানে আপনাদের এসএসসি 26, 27, 28 সবার জন্যই কিন্তু কোর্স রানিং আছে, বেসিক টু প্রিমিয়াম একেবারে, যেখানে একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে একেবারে বড় লেভেল পর্যন্ত যা আছে সব কিছু আলোচনা হচ্ছে। 27 ব্যাচেরও ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ 4টা সাবজেক্ট রানিং আছে। কম্বো কোর্সগুলোর প্রাইস অনেক কম। 28শে ফেব্রুয়ারি পর্যন্ত একটা স্পেশাল ডিসকাউন্ট চলতেছে। আপনারা 28শে ফেব্রুয়ারির মধ্যে ভর্তি হলে এই ভিডিওটা দেখবেন, দেন কিভাবে ভর্তি হতে হবে সেটা আপনি পেয়ে যাবেন। 26 ব্যাচ তাদের জন্য আছে, দেখে নিন আপনারা। এবার চলেন আমরা চলে যাব আমাদের এই যে ভার্নিয়ার স্কেল। এই ভার্নিয়ার স্কেল এটার কেন নাম, তাই না মাই ডিয়ার স্টুডেন্ট? আমি আগে একটা কাজ করতে চাই, আমার স্টুডেন্টকে প্রত্যেকটা সংজ্ঞাগুলো একটু ফিলে দিই। কেমন? চলেন, কারেন্ট না পালায়, আল্লাহ আল্লাহ আপনি কারেন্টটা পালায় না। কারেন্ট চলে গেলে এতটুকু পর্যন্ত যা ক্লাস হয়েছে সব শেষ হয়ে যাবে। আমি একটু আগে কারেন্ট পালিয়ে গেছিলো, কী হয়েছে আমি ছিলাম তখন মনে হয় 22 নম্বর এমসিকিউতে। 22 নম্বর এমসিকিউ পর্যন্ত ক্লাস রেকর্ড করে এই যে কিছুক্ষণ পরেই ইফতার হবে, রমজান মাসে কিছুক্ষণ পরে ইফতার হবে। এখন বাজে কত জানোস? 5:40 চলে গেছে, 5:40, মানে আর 20 মিনিট আছে ইফতারের। হয়তো বা ক্লাস করতে করতেই আজান দিয়ে দিবে। মানে আমার ক্লাস শেষ হয়ে গেছিল, তারপরে কারেন্ট চলে যাওয়ার কারণে আমার হয়ে গেছে, ওই যে ক্লাস নষ্ট হয়ে গেছে। এখন চলেন, এটার নাম কেন স্লাইড ক্যালিপার্স। দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে 2 ধরনের স্কেল আছে। একটা স্কেল স্লাইড করতে পারে, এদিক আর এদিকে যেতে পারে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে স্লাইড করতে যেহেতু পারে। এখন এটার নাম এই কারণে আমরা বলি যে স্লাইড ক্যালিপার্স, পুরোটা নাম আমরা বলি স্লাইড ক্যালিপার্স। এবার এখানে 2 ধরনের স্কেল আছে। 1 নম্বর স্কেল হচ্ছে, খেয়াল করে দেখেন, এই যে এটা হচ্ছে প্রধান স্কেল। প্রধান স্কেলের দাগগুলো দেখেন, এই যে এটা হচ্ছে 1 ঘরের দাগ, এটা আরেক ঘরের দাগ, এটা আরেক ঘর। এটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের মান, প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের মান। আচ্ছা, এখন এই যে ভার্নিয়ার স্কেল, এটা কিন্তু ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলের খেয়াল করে দেখেন, এই যে এটা হচ্ছে ক্ষুদ্রতম 1 ঘরের মান। ভার্নিয়ার স্কেলের এই যে এটা হচ্ছে ক্ষুদ্রতম 1 ঘরের মান, ক্ষুদ্রতম 1 ঘরের মান, ক্ষুদ্রতম 1 ঘরের মান। এবার ভার্নিয়ার স্কেলে কয়টা ভাগ সংখ্যা আছে মোট দেখেন তো? 1 2 3 কত, এই যে সরি এনে 0 1 2 3 4 5 6 7 8 9 10। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা তাহলে কয়টা আছে? 10টা আছে। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা অনেকজনই বোঝে না, যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা টোটাল কত স্যার? এনে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা টোটাল 10 আছে, 10টা, মানে 20টাও থাকে অনেক সময়, ঠিক আছে? এখন দেখেন, আমাকে এখানে সর্বপ্রথমে কি জানতে হবে? ভার্নিয়ার ধ্রুবক। অ্যাট ফার্স্ট আমার এখানে জানতে হবে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক। এখানে হলুদ পেপারটা ভালো দেখুন, এই যে ভিসি বা ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবকটা 2 ভাবে নির্ধারণ করা যায়। 1 নম্বর, তবে ভার্নিয়ার ধ্রুবকটা আসলে কি খেয়াল করে দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করে দেখেন। এটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 বাহু। তবে আর একটু বড় করি, আমার স্টুডেন্টরা তাহলে আর একটু চমৎকার করে বুঝতে পারবে। আর একটু বড় করে দেখেন, তুই আগে
সংজ্ঞাতে যাওয়ার আগে আগে এখানে এই অংশটুকু বুঝে, আগে অংশটুকু তুই তোর মাথাকে প্রশ্ন কর। এটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক বাহুর মান, এই যে এখান থেকে এটা প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক বাহুর মান, আর এই যে এখান থেকে এটা হচ্ছে কি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক বাহুর মান না? এবার তুই বলতো এই মানটা একটু বড় নাকি এই মানটা একটু বড়? অবশ্যই এই মানটা বড় না? দেখতো এই যে এই দাগটার সাথে এই দাগটা কি সরাসরি মিলে আছে নাকি আর একটু ছোট হয়ে মিলে, এদিকে ছোট হয়ে আছে না, একটা ছোট হয়ে আছে না? তার মানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক বাহুর চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক বাহু একটু ছোট। এবার কতটুকু ছোট ওটাই ভার্নিয়ার ধ্রুবক, যতটুকু ছোট সেটাই ভার্নিয়ার ধ্রুবক। আর কোনো কথা আছে? আমার সংখ্যা টঙ্কা দেখা দরকার আছে এখন? দরকার নাই, দরকার নাই তো। তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক বাহুর মানের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক বাহুর মান যতটুকু ছোট তাকে ভার্নিয়ার ধ্রুবক বলা হয়, ভার্নিয়ার ধ্রুবক বলা হয়। এই ভার্নিয়ার ধ্রুবক দুইভাবে নির্ধারণ করা যায়। এক নম্বর ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক, এই যে ভিসি, আপনারা এটা সংজ্ঞাটা বুঝলেন। এখন ভার্নিয়ার ধ্রুবক দুইভাবে নির্ণয় করা যায়। এক নম্বর হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক বাহুর মান, এই যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক বাহুর মান এটা সবসময় 0.1 মিলিমিটারই হয়, না সরি 1 মিলিমিটারই হয়, 1 মিলিমিটার। তাহলে এখন উপরে থাকবে কি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক বাহুর মান, যেটার মান হচ্ছে 1 মিলিমিটার। আপনাদের পাঠ্য হবে সবসময় 1 মিলিমিটারই অঙ্ক সমাধান, সুতরাং 1 মিলিমিটার। তাহলে আপনি উপরে কি থাকবে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক বাহুর দৈর্ঘ্য ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা কয়টা আছে? 10 আছে, 10 আছে, তাহলে 10 দ্বারা ভাগ করে দিবি শুধু। তাহলে এই স্কেলটার তুই ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক পেয়ে যাবি। আর কোনো কথা আছে? আর কোনো কথা আছে? তাহলে দেখ খুবই সোজাভাবে বোঝানোর চেষ্টা করেছি। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক বাহুর চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট সেটাই ভার্নিয়ার ধ্রুবক, সেটাই ভার্নিয়ার ধ্রুবক। এই ভার্নিয়ার ধ্রুবকটা দুইভাবে নির্ধারণ করা যায়। এক নম্বর প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক বাহুর মান, যেটার মান হচ্ছে 1 মিলিমিটার, বা আপনি বাংলাতে লেখেন যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক বাহুর দৈর্ঘ্য ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, এটা একটা। আর দুই নম্বর যেটা নির্ধারণ করা যায়, এগুলো কিন্তু স্লাইড আকারে দেওয়া যাবে না, এগুলো ভিডিও আকারেই থাকবে। কেন জানোস? কারণ এটা যেহেতু আমাদের মানে ইয়া না, এটা থাকবে না, এটা তোরা কিন্তু এগুলো যে এটা টিপে দিলেই চলে গেল। হ্যাঁ, তো সুতরাং ওটা তুই খেয়াল রাখিস একটু। হ্যাঁ, এবার এখন আরেকটা যেটা নির্ধারণ করা যায়, অর্থাৎ ভার্নিয়ার কনস্ট্যান্ট। এই যে ভার্নিয়ার ধ্রুবক সমান কি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক বাহু দৈর্ঘ্য। এই যে দেখেন, এই যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক বাহু দৈর্ঘ্য, ক্ষুদ্রতম এক বাহুর দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক বাহুর দৈর্ঘ্য, ভার্নিয়ার ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক বাহুর দৈর্ঘ্য। কেন? এই যে দেখেন প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক বাহু মনে করেন যে 10, আর এখান থেকে এটা এক বাহুর মান হয় কত? 9। তাহলে আপনি 10 থেকে 9 বাদ দিয়ে দিলেই আপনি কি কতটুকু ছোট সেটা পেয়ে গেলেন, অর্থাৎ এই একটাই হলো ভার্নিয়ার ধ্রুবক। তাহলে দুইটা সূত্র ভালো করে খেয়াল রেখে দেন। এক নম্বর সূত্র কি ছিল? ভিসি। এক নম্বর সূত্র কি ছিল? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক বাহুর মানকে ভার্নিয়ার স্কেলের ভাগ ধরে আমরা কি করে দিয়েছিলাম? ভাগ করে দিয়েছিলাম। তাহলে সেটা আমার ভার্নিয়ার ধ্রুবক পাওয়া যাবে। আরেকটা হচ্ছে দেখি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক বাহুর দৈর্ঘ্যর মান যদি সরাসরি উল্লেখ থাকে আর ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক বাহুর মান যদি সরাসরি উল্লেখ থাকে, তাহলে এটা থেকে এটা মাইনাস করে দিলেই আপনি ভার্নিয়ার ধ্রুবক পেয়ে যাবেন। বাস, খেলা শেষ। আমি আগে অংশটুকু সেভ করি, নাহলে কারেন্ট পালিয়ে গেলে আমার শেষ, অবস্থা শেষ। আমি অংশটুকু সেভ করি আগে, আবার চালু করলাম, সমস্যা নাই। তাহলে ভার্নিয়ার ধ্রুবক তোরা বুঝছস তো? না, ভার্নিয়ার ধ্রুবক তো তোরা বুঝছস, খেলা খতম। এখন 2 নম্বর টপিক যেটা তোকে বুঝতে হবে সেটা নাম হচ্ছে ভার্নিয়ার সমাপাতন। জিনিসটা আসলে কি, এইটা না অনেক স্টুডেন্টই বুঝে না। এবার দেখে ভার্নিয়ার সমাপাতন জিনিসটা আসলে কি। ভার্নিয়ার স্কেলের যে দাগটা প্রধান স্কেলের দাগের সাথে মিল থাকবে অথবা একটু কম থাকবে, যেমন দেখে এই যে ভার্নিয়ার স্কেলের 10 নম্বর দাগটা, ভার্নিয়ার স্কেলে তোর 10 নম্বর দাগটা, এই যে 10 নম্বর দাগটা কি হয়েছে? প্রধান স্কেলের দাগের সাথে সরাসরি মিল আছে। তাহলে ভার্নিয়ার সমাপাতন হলো 10। ভার্নিয়ার সমাপাতন হলো কত? 10। আচ্ছা, আমি এখন স্যার এই স্কেলটা কি করতে পারি? এদিকে সরাইতে পারি। তাহলে এখন ভার্নিয়ার সমাপাতন কত? এখানে সরাই দিলাম। তাহলে কোন দাগটা সরাসরি মিলে আছে? দেখো তো, এই যে এই 2 দাগটা সরাসরি মিলে আছে, তাই না? এই যে এই 2 দাগটা সরাসরি মিলে আছে না? তাহলে ভার্নিয়ার সমাপাতন কত হলো? 2। ভার্নিয়ার সমাপাতন কত হলো? 2। আচ্ছা, তাহলে এখন এখানে এই জায়গাতে নিয়ে নিলাম। তাহলে কোন দাগটা মিল আছে দেখতো? এই যে এই জায়গায় মিল আছে, তাহলে 5। তাহলে ভার্নিয়ার সমাপাতন হলো কত? 5। তাহলে ভার্নিয়ার স্কেল তো এদিক ওদিক নড়াচড়া করে,
নড়াচড়া করে। এখন ওই ভার্নিয়ার স্কেলের দাগের সাথে প্রধান স্কেলের যেই দাগটা মিল থাকবে সেটাকে আমরা বলি ভার্নিয়ার সমাপতন। সেটাকে আমরা কি বলি? ভার্নিয়ার সমাপতন। ওকে 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 আচ্ছা, এখন আমরা তাহলে দুইটা টপিক বুঝে ফেলেছি। এক নম্বর হচ্ছে যে কি ভার্নিয়ার ধ্রুবক কি জিনিস, দুই নম্বর হচ্ছে ভার্নিয়ার সমাপতন জিনিসটা আসলে কি জিনিস। দুইটা টপিক যখন আপনার বোঝা হয়ে গেছে, আপনি এখন কি করতে পারবেন জানেন? এই স্কেলটা দিয়ে একটা বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করে ফেলতে পারবেন। একটা বস্তুর দৈর্ঘ্য, ধরেন যে আমি এরকম করে চাচ্ছি আমার এই স্কেল বাবুটার দৈর্ঘ্য নির্ণয় করবো আমি, তো ধরেন যে এই জায়গাতে থাকলো, ধরেন যে এই জায়গাতে থাকলো, হ্যাঁ এত দূরে ব্যাস। তাহলে এখন এই যে এখান থেকে এতটুকুর আমার এই স্কেলটার এই অংশটুকুর দৈর্ঘ্য কতটুকু, আমি এখন কি কি মান লাগবে, আমি যদি স্লাইড ক্যালিপার্সের মাধ্যমে দৈর্ঘ্য নির্ণয় করতে চাই তাহলে কি কি মান লাগবে আমার কাছে? এক নম্বর যেটা মান লাগবে সেটা হচ্ছে মূল স্কেল পার্ট। এক নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে কি মূল স্কেল পার্ট, আমি জাস্ট লিখছি এমনি জাস্ট মূল স্কেল পার্ট ইন্টু ভার্নিয়ার সমাপাতন, ইন্টু হচ্ছে কি ভার্নিয়ার সমাপাতন ইন্টু ভার্নিয়ার ধ্রুবক, ইন্টু ভার্নিয়ার ধ্রুবক। আচ্ছা জাস্ট আমি লিখছি জাস্ট এখানে, এটাই হচ্ছে যে সূত্র। দেখ তুই মূল স্কেল পার্ট বুঝবি এখন, যেখানে মূল স্কেল কতটুকু গেছে 0, তাহলে 0.1, 0.2, 0.3তে গেছে 0.3, তাহলে যে 0.3 মান বসা, এই যে 0.3 বসা, প্লাস ভার্নিয়ার সমাপতন কত, কোন দাগটার সাথে মিল আছে সরাসরি বল, কোন দাগটার সাথে মিল আছে সরাসরি রে, এই যে দেখ এই যে 7 নম্বর দাগের সাথে সরাসরি মিলে আছে, তাহলে ভার্নিয়ার সমাপতন কত হলো 7। আর ভার্নিয়ার ধ্রুবক কত, তাহলে এই স্কেলের ভার্নিয়ার ধ্রুবক যদি বের করতে চাস তাহলে কি করতে হবে তোকে, তো ভার্নিয়ার ধ্রুবক তো দেওয়া হয়ে থাকে বেশিরভাগই, আর যদি দেওয়া নাও থাকে তাহলে তো 1 মিলিমিটার ধরতে হবে তোকে বললাম, আর ভার্নিয়ার ভাগ সংখ্যা কত আছে এখানে 10 আছে, তো স্পেশালি ভার্নিয়ার ধ্রুবক বেশিরভাগই কত হয় 0.1, বা বেশিরভাগই হয় কি 0.01, 0.01ই হয়। তাহলে এই যে তুই এখন দৈর্ঘ্য নির্ণয় করে ফেলতে পারবি, জাস্ট এখন তুই ফিল করতে পারছিস কিনা দেখ, তাহলে তুই ফিল করতে পারছিস কিনা যে হ্যাঁ স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কিভাবে একটা বস্তু দৈর্ঘ্য নির্ণয় করতে হয়। এখন বুঝছস তুই? এখন তুই চল, তোকে ওই জায়গাতে নিয়ে যাচ্ছে আমি, এই যেটা ভার্নিয়ার স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য পর্যন্ত মাপা যায় যখন ভার্নিয়ারের ভাগ সংখ্যা 10। সর্বনিম্ন কতটুকু মাপা যায় এটা কে নির্ধারণ করে? ভার্নিয়ার ধ্রুবক। ধ্রুবক বলে যে কি আমার মান যত সর্বনিম্ন আমি ততটুকু মান নির্ধারণ করতে পারবো, এর বেশি আমি পারবো সমস্যা নেই, বাট এর চাইতে আরো যদি কম হয় আমি নির্ণয় করতে পারবো না। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক, এই যে চলেন ভার্নিয়ার কনস্ট্যান্ট বা এই যে ভিসি ভিসি ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক সমান কি হবে তাহলে এখন নির্ণয় করবো এখন আমরা? তাহলে ভার্নিয়ার ধ্রুবক তো দুইভাবে নির্ধারণ করা যায়, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান ডিভাইড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এখানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া আছে দেখেন, তাহলে 10, তাহলে অবশ্যই 10 নিচে বসে গেল, কিন্তু কথা হলো যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান তো নাই, এই মানটাকে আপনাকে ধরে নিতে হবে, ওই যে 1 মিলিমিটার। তাহলে আমরা এখানে ধরে নেব কত 1 মিলিমিটার। তাহলে 1কে 10 দ্বারা আমরা ভাগ করব, আমরা একটু ক্যালকুলেটরের সাহায্যে যেতে চাই, আমরা 1কে 10 দ্বারা ভাগ করে ফেলি আগে। मेरा 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 कैलकुलेटर कहाँ है? এটা मेरा कैलकुलेटर আহা है। তাহলে যে 1 ভাগ কত है 10 है, 1 ভাগ 10 সমান কত है 0.1 है। তাহলে আমরা এখানে পাইলাম কত 0.1 মিলিমিটারে পেয়েছি, বাট মিলিমিটার কি দেওয়া আছে এখানে নাই, 0.1 এটা মিটারে আছে, আপনি আবার এটা ফাটাস করে দাগে দিয়েন না। তাহলে এখন আমাকে কি করতে হবে দেখেন, এই সবগুলো মান মিটারে আছে, তাহলে এখন আমাকে এই মিলিমিটার মানটাকে মিটারে নিয়ে যেতে হবে। তাহলে এখন মিলিমিটারকে আগে সেন্টিমিটার বানাবেন, তাহলে যে 0.1কে 10 দ্বারা ভাগ করে দিবেন, তাহলে 0.1কে 10 দ্বারা ভাগ করে দিই আমরা, তাহলে যে এই ভাগ হচ্ছে কত 10, তাহলে এটা মান আসবে সেন্টিমিটারে, হ্যাঁ 0.01। এখন এই মানটাকে আবারও যদি 100 দ্বারা ভাগ করে দেন তাহলে আপনার কি চলে আসবে মিটারে চলে আসবে। তাহলে এখন এই যে আবারও ভাগ হচ্ছে কত 100, 1 ডিভাইডেড বাই 1 × 10⁻⁴ আছে, তার মানে আমার শূন্যর পরে 3টা, হ্যাঁ এই যে 1 মানে এই জায়গাতে আসবে দশমিকটা, তার মানে এই দশমিকটা যদি এই জায়গাতে চলে আসে 1 2 3 4, হ্যাঁ তাহলে এটা সঠিক উত্তর, সঠিক উত্তর এটা। আর আপনারা এটাকে ইয়াতে নিয়ে চলে যেতে পারেন, আর এগুলো তোকে বুঝাতে হবে নাকি, এগুলো তো কোনো সমস্যা নেই। তাহলে আমার এখানে যদি বলা হয় যে মাই ডিয়ার স্টুডেন্ট ভালো করে বোঝার চেষ্টা করেন, এই এমসিকিউটাকে আমি যদি আপনাদেরকে বলি যে এই এমসিকিউটাকে আমি 10 স্টার দিতে চাই, কোনো ভুল হবে না, কেন জানেন? তখন এই এমসিকিউটা এখন প্রায় আসছে মাই ডিয়ার স্টুডেন্ট, যে ভার্নিয়ার স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য পর্যন্ত মাপা যায় যখন ভার্নিয়ারের ভাগ সংখ্যা এত, তার মানে আপনাকে ভার্নিয়ার ধ্রুবক বের করতে হবে। চলেন আমরা ভার্নিয়ার ধ্রুবক তো শিখে ফেলেছি, তার মানে এইটার আর কোনো বেল নাই, ওকে বেল নাই। এবার হচ্ছে 18 নম্বরের এমসিকিউ,
18 নম্বর এমসিকিউ কি বলছে আপনাকে দেখেন, যে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে, কার সাহায্যে? স্লাইড ক্যালিপার্সের সাহায্যে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা কত? 20। ভার্নিয়ার স্কেলের মোট ভাগ 20 কিন্তু এবার বলে দিয়েছে। ভার্নিয়ার স্কেলের মোট ভাগ 20, তাহলে মোট ভাগ আছে, তার মানে আপনি কিন্তু ভার্নিয়ার ধ্রুবক বের করে ফেলতে পারবেন। মোট ভাগ আছে মানে ভার্নিয়ার ধ্রুবক বের করে ফেলতে পারবেন। হলে 5 ঘরের দৈর্ঘ্য কত? ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা 20, তাহলে ভার্নিয়ার স্কেলের যদি মোট ভাগ সংখ্যা 20 হয়, তাহলে 5 ঘরের দৈর্ঘ্য কত হবে? এর মানটা আপনার কাছে কি চেয়েছে, মানে কি চেয়েছে আপনার কাছে আসলে তারা, সেটাকে বোঝায়। যেমন দেখেন এখানে মোট মান কত ছিল? 10। তাহলে যে এখান থেকে এটা 1 ঘরের মান কত? তাহলে 1 ঘরের মান যদি পেয়ে যান, তাহলে 10 ঘরের মান পেয়ে যাবেন না আপনি? পেয়ে যাবেন না আপনি? অবশ্যই। তো আপনাকে বলেছে যে এখানে তো আমরা যে স্কেলটা দিয়েছি সেটা হচ্ছে 20 ঘর, তাহলে 5 ঘরের দৈর্ঘ্যটা কতটুকু হবে সেটা নির্ধারণ করার জন্য আপনাকে 2 নম্বর সূত্রটা সাহায্য করবে। 2 নম্বর সূত্রটা সাহায্য করবে। তবে 2 নম্বর সূত্রটা কি ছিল? 2 নম্বর সূত্র কি ছিল? ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান কি? এই দেখেন, ভার্নিয়ার ধ্রুবক সমান কি? প্রধান স্কেলের, এই যে দেখেন, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক বাহুর দৈর্ঘ্য, তাই না? ক্ষুদ্রতম এক বাহুর দৈর্ঘ্য, ক্ষুদ্রতম এক বাহুর দৈর্ঘ্যের মান মাইনাস ভার্নিয়ার স্কেলের, শিখলাম না তোকে একটু আগে, এই যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক বাহুর দৈর্ঘ্যের মান শিখেছি না তোকে একটু আগে। তাহলে এখন তোকে লাগবে কি? ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক বাহুর মান যদি পেয়ে যাস, তাহলে ওইটাকে 5 দ্বারা গুণ করে দিলে 5 ঘরের মান চলে আসবে না তোর কাছে? কিন্তু এটার জন্য কি লাগতেছে? ভার্নিয়ার কনস্ট্যান্ট, মানে ভার্নিয়ার ধ্রুবক কত। তাহলে ভার্নিয়ার ধ্রুবক বের করা তো আমার কাছে কোনো ব্যাপারই না। কেন? ওই যে আমরা শিখে নিয়েছি যে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক বের করার জন্য কি লাগে? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক বাহুর দৈর্ঘ্য যেটা দেয়নি সেটাকে আমরা 1 ধরবো, আর ভার্নিয়ার প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক বাহুর দৈর্ঘ্য ডিভাইড বাই হচ্ছে কি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? 20। তাহলে 1 ভাগ হচ্ছে কত? 20। তাহলে 1 কে আমরা 20 দ্বারা ভাগ করে দিই। मेरा ক্যালকুলেটর কাহা হ্যাঁ? তুই আসবি না এখানে? তাহলে এখানে এই যে 1 ভাগ হচ্ছে কত? 20, 0.05। কত আসলো? 0.05। ওকে, তাহলে আমরা এখানে কি করতে পারবো? এই যে ভিসি এর জায়গাতে কি বসাতে পারবো? 0.05 বসাতে পারবো না? বসে দিলাম। এবার ইকুয়াল টু থাকলো, বসে গেল। এবার প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক বাহুর দৈর্ঘ্য, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক বাহুর দৈর্ঘ্য সাধারণত দেওয়াই থাকে না, তোকে বললাম। এই কারণে আমরা এখানে 1 মিলিমিটার ধরেই ফেলেছি। তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম মান তুই 1 বসে দে। এবার মাইনাস আছে না, এই যে সূত্রের মাইনাস বসে গেল। এবার ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক বাহুর দৈর্ঘ্য, তাহলে জাস্ট আমি লিখতেছি যে কি ভার্নিয়ার 1 লিখতেছি, তুই আবার কিছু মনে করিস না, ঠিক আছে? ভার্নিয়ার 1 মানে কি? ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক বাহুর দৈর্ঘ্য। ওকে 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 ওকে। এখন দেখ তো তুই মাই ডিয়ার স্টুডেন্ট, যে এই মানটা এখানে হ্যাঁ পুরোটা এই পাশে নিয়ে চলে আসি। এই যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক বাহুর দৈর্ঘ্য, এর তো মাইনাস মান ছিল এখানে, আর এটা চলে যায় কত? +1। আর ওই পাশে তাহলে কি হবে? 0.05। আমি জাস্ট একেবারে আস্তে ধীরে ধীরে করছি, যে আপনি টেনশন ছাড়া অঙ্ক সমাধান করেন, নো প্রবলেম। তাহলে এখানে মাইনাস থাকলো যে কত? ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক বাহুর মান, জাস্ট আমি এটাকে এভাবে লিখতেছি। হ্যাঁ, তাহলে যে 0.05 এটা আছে প্লাস, ওই পাশে কি হলো? মাইনাস হচ্ছে কত মান? ওকে, নো প্রবলেম, আস্তে ধীরে সমাধান করতে, তোকে এত টেনশন না দরকার নাই তো। তাহলে এখন দেখে তো উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে ফেলেক, তাহলে এখানে কি থাকবে? এই যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক বাহুর দৈর্ঘ্য মানে এই যে 1 ইকুয়াল টু কি হয়ে যাবে? -1টা +1 হয়ে যাবে। তার মানে যেখানে 1, তারপরে এটা প্লাস মানটা মাইনাস হয়ে যাবে, 1 - 0.05, 1 - 0.05। তাহলে এখন দেখ 1 - 0.05, 0.95। তাহলে এখানে মান পাবো আমি কত? 0.95। তাহলে ওই যে ভার্নিয়ার স্কেলে জাস্ট ক্ষুদ্রতম একটা বাহুর মান আসছে, কিন্তু আপনাকে বলেছে যে 5 ঘরের মান কত। তাহলে এটার সাথে গুণিত 5 করে দেন, তাহলে এখন গুণিত 5 করে দেবো আমরা। তাহলে এই যে এটা গুণিত হচ্ছে কত? 5, 4.75। তাহলে আনসার পাওয়া গেল কত? 4.75। আরে এটা তো আনসার আসলো 4.75 মিলিমিটার। কিন্তু আমার এখানে যারা যে আর কি টাইপিস্ট ছিল, এই টাইপিস্টটা ভুল করেছে। এখানে 4.75 মিলিমিটারই আনসার, এটাই সঠিক উত্তর। হ্যাঁ, এটাই সঠিক উত্তর, এখান থেকে দাগে নেন। বাস দেখেন তো, খেলা খাতাম। এরপর হচ্ছে যে কি আমাদের তো ইফতারির সময় হয়ে যাচ্ছে।
আচ্ছা সমস্যা নেই, আমি পানি খেয়ে ইফতারি করে নেব, নো প্রবলেম। এখন দেখেন, এখন কি বলেছে আপনাকে এর পরের এমসিকিউটাতে, যে ভার্নিয়ার স্কেলের 3 নং দাগটি মূল স্কেলের 13 নং দাগের সাথে মিলে যায়, ভার্নিয়ার সমাপতন কত হবে? তাহলে ভার্নিয়ার স্কেলের যে দাগটা মিলে যাবে সেটা তো ভার্নিয়ার সমাপতন, তাই না? তো ওই যে আমরা একটু আগে তো দেখলাম সিমুলেশন দিয়ে করে 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 এই যে দেখ এখানে আমরা ছেড়ে দিলাম, তাহলে কোনটার সাথে মিললো? এই যেটার সাথে মিলেছে, তাহলে যে প্রধান স্কেলে যার সাথে মিলবে সেটা ভার্নিয়ার সমাপতন। তাহলে 3 নং দাগের সাথে মিলেছে বলেছে, তাই না? তাহলে 3 নং দাগের সাথে মিলেছে, তাহলে ভার্নিয়ার সমাপতন কত হবে? 3 হবে। তাহলে আমাদের উত্তর হয়ে গেল কত? 3 আনসার, শেষ। এরপর হচ্ছে কত? 20 নম্বর এমসিকিউ, নিরেট সরু তারের ব্যাস মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? দেখেন, নিরেট মানে হচ্ছে যে কি, যেটা ভেতরে কোনো ধরনের ফাঁকা জায়গা থাকে না। এখন ধরেন যে পাইপের ভেতরটা কিন্তু ফাঁকা থাকে, তাহলে ওটা হচ্ছে ফাঁপা পাইপ। আর নিরেট পাইপ মানে কি, যেটা মনে করেন যেমন এটা নিরেট, এর ভেতরে কিন্তু ফাঁকা নাই। তাহলে এখন এগুলো, এখানে কিন্তু একটা বৃত্ত আছে, এই বৃত্তের ব্যাসার্ধ সবই আছে। এখানে কিন্তু একটা বৃত্ত আছে, এই বৃত্তের ব্যাসার্ধ সবই আছে। এখন এই বৃত্তের ব্যাসার্ধ যদি আপনি মাপতে চান তাহলে স্ক্রু গজ জানতে হবে। আর ওই স্ক্রু গজ আমাদের সিমুলেশন কোনটা ছিল? এই যে আমাদের স্ক্রু গজ। তাহলে এই স্ক্রু গজের ক্ষেত্রে কয়েকটা নাম আপনাদেরকে বলে দেওয়াটা ভালো হবে। এই যে এটা হচ্ছে আমাদের বৃত্তাকার স্কেল, এই যে ঘুরতেছে যেটা বৃত্তাকার স্কেল, হ্যাঁ। আর এই যে এটা হচ্ছে প্রধান স্কেল, এই যে এটা হচ্ছে প্রধান স্কেল। আর যেটার আমি মান নির্ধারণ করবো সেটাকে আমরা এখানে রাখবো, সেটাকে এখানে রাখবো। তাহলে এটা হচ্ছে বৃত্তাকার স্কেল, হ্যাঁ। এই যেটা বৃত্তাকার স্কেল, এটা বৃত্তাকার স্কেল, এটা হচ্ছে প্রধান স্কেল। আর এটা হচ্ছে টুপি, এটা হচ্ছে টুপি। এই টুপি আপনি কি করবেন, ধরেন যে ঘুরাবেন আপনি এভাবে, সামনে আঁকাবে। তো স্যার এখানে টুপিটা রাখার দরকার কি ছিল? এখানে টুপিটা রাখার দরকার কি ছিল? দেখেন, এই টুপিটা হচ্ছে যে কি কাজ করে, যখন আপনি যে সম্পূর্ণটুকু চলে আসছেন এখানে, এবার টুপিতে যখন আপনি আর ঘুরাতে চাইবেন, টুপি কিন্তু একটা খাট 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 করে আওয়াজ করে, বলে যে কি আর যাইতে পারা যাবে না, আর সামনে কিন্তু যাইতে পারা সম্ভব নয়, যেতে পারা সম্ভব নয়। তো এখান থেকে তখন আমরা কি করতে পারবো, বেশ কিছু মান আমরা নির্ধারণ করতে শিখতে পারবো। তবে এখন আমরা চলে যাব, তাহলে আগে প্রথম 20 নম্বর এমসিকিউতে কি বলেছে, নিরেট সরু তারের ব্যাস মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? আমাদের সঠিক উত্তর হলো কি, খ, অর্থাৎ হলো স্ক্রু গজ, অর্থাৎ হলো কি স্ক্রু গজ। এখন দেখেন, স্ক্রু গজের স্ক্রু এর স্মরণকে কি বলে? এখন স্ক্রু গজের তো বেশ কিছু এমসিকিউ আছে, হ্যাঁ। মানে প্রত্যেকটার আপনাকে সংজ্ঞা জানতে হবে না, যে কাকে কোনটা বলছে। এখন ওই সংজ্ঞাগুলো আমরা জানতে চলেন। ইফতারের টাইমটা হয়ে গেছে। হ্যাঁ, এই কাউসার আহমেদ, পানিগুলো আমাকে দিয়ে রাখেন তো, একটু পানিগুলো আমাকে দেন, 1 গ্লাস পানি আমাকে দিয়ে রাখেন, তাহলে হবে। দেন। আজান দিলে আমি ইফতারিটা করে নেব, ক্লাসটা চলমান রাখতে। আসলে আপনাদেরকে ক্লাস দিতে চেয়েছিলাম 6:30-এ। প্রথম ক্লাসটা রেকর্ড করেছি, দেন কারেন্ট চলে গেছে, দেন আবার মানে 5 মিনিট বাকি ছিল আর কি, কারেন্ট চলে গেছিল, হ্যাঁ। তা আজান দিলে আমি পানিটা খেয়ে আগে আপনাদের ক্লাসটা রেকর্ড করে আপনাদের ক্লাসটা আগে দিতে হবে। ওকে, তাহলে আমরা এখন স্ক্রু গজের কয়েকটা সংজ্ঞাগুলো জেনে ফেলে আগে। চলেন মাই ডিয়ার স্টুডেন্ট, স্ক্রু গজের সংজ্ঞা জানার জন্য আমি আমার যে প্রাইভেট ব্যাচের স্টুডেন্টকে স্লাইডটা দিয়েছিলাম, ওই স্লাইডটা বেস্ট, এই যেটা মানে একেবারে বেস্ট স্লাইড একটা, মানে আমি নিজ হাতে এগুলো সব কি লিখতে দিই। এই যে দেখেন, প্রথমত আমার স্টুডেন্টকে কি জানতে হবে আগে, তাহলে ভার্নিয়ার সমাপতন এটা জেনে ফেলেছে। এখন হচ্ছে যে পিচ কাকে বলা হয়, এই পিচ জিনিসটা আগে আপনাকে জানতে হবে। স্ক্রু গজের টুপি একবার সম্পূর্ণ ঘোরালে এর যতটুকু স্মরণ ঘটে সেটাই হচ্ছে পিচ। আমরা একটু এটা সিমুলেশন দিয়ে বুঝতে চাই, আমরা এই জিনিসটা বুঝিনি স্যার। দেখেন, এই যে স্ক্রু গজের যে এই টুপিটা আছে না, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। এটা হচ্ছে 0 দাগ, 0। তাহলে 0 যেহেতু এখান থেকে এখানে 5, তার মানে আবারও কত আসবে, 10, 20, 30, 40, এই যে 45, এই যে 45, এখানে এসে 50। তার মানে এই পুরো বৃত্তাকার স্কেলের এক ঘরের মানগুলো হচ্ছে কত, 1 করে, মানে 50টা ঘর আছে এখানে। এই যে আমি 0-র সাথে একটু মিলাই দিই, কি রে বাবা, হ্যাঁ, এই যে 0, একটু বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, এই যে 0-র সাথে যখন মিলে গেল না, 0-র সাথে যখন মিলে গেল না,
তার মানে এখন এখানে 45 আছে, মানে মোট 50, মোট 50টা এখানে কি আছে, ভাগ আছে। তাহলে যে এই যে এখান থেকে আমি এটা আরেকটু বড় করি, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি, চলেন। হলুদটাই ঠিক আছে। এই যে এখান থেকে এটা হচ্ছে 1 ঘর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, এভাবে করে করে মোট তাহলে এখানে 50টা ঘর আছে, 50টা ঘর আছে। কেমন? আচ্ছা, এখন আমাকে পিচ কাকে বলে সেটা বলছে। চলেন তো আমরা পিচ জিনিসটা বোঝার চেষ্টা করি। এবার আমরা সর্বপ্রথমে কি করব, আগে 0 পর্যন্ত চলে গেলাম। এই যে 0 পর্যন্ত আসছি না, এখন এইদিকে তো আর ঘুরাতে পারবেন না আপনি, অর্থাৎ এই যে এভাবে আর ঘুরাতে পারবেন, উল্টো দিকে ঘুরাতে হবে, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাতে হবে সম্পূর্ণ একবার। মানে 0-তে আপনি রেখেছেন, আবার 0-তে আসতে হবে। এটা দিয়েও ঘুরাতে পারেন, এতেও ঘুরাতে পারেন, সমস্যা নেই। আবার 0-তে আসতে হবে। এই যে দেখেন, যখন 0-তে ছিল, আবার যখন 0-তে আসছেন, তখন এই যে এতটুকু সরণ ঘটেছে, দেখেন এই যে এখান থেকে এতটুকু সরে গেছে। এবার যতটুকু সরণ ঘটলো সেটাই হচ্ছে যে পিচ। তাই বলছে যে স্ক্রু গজের টুপিটা সম্পূর্ণ যদি একবার ঘুরান, তাহলে রৈখিক স্কেল বরাবর সেটা যতটুকু পথ গেল সেটাই হচ্ছে পিচ। তাহলে পিচ আমরা বুঝে ফেলেছি। দেখেন, আমরা পিচ বুঝলাম। আমি একটু আমার স্লাইডটা একটু দেখাই, স্টুডেন্টদের যেটা স্লাইড ছিল। এই যে আমরা পিচ কি জিনিস, স্ক্রু গজের টুপি একবার সম্পূর্ণ ঘোরালে যতটুকু সরণ ঘটে এবং রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় পিচ। এখন আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে কি লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক। লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক জিনিসটা আসলে কি? ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণন এখন আমরা বুঝি। চল, এটা খুবই সোজা, এটা নিয়ে টেনশন করি না। ন্যূনাঙ্ক জিনিসটা আমি কিভাবে বের করব? দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আবারও শূন্যতে নিয়ে চলে যাব, আবারও শূন্যতে নিয়ে গেলাম। এই যে শূন্যতে নিয়ে গেছি, শূন্যতে নিয়ে আসলাম। এবার দেখেন, এবার জাস্ট 1 ভাগ ঘুরাবেন আপনি, 1 ভাগ। কত ভাগ? 1 ভাগ ঘুরাবেন আপনি। তাহলে ন্যূনাঙ্ক মানে কি বুঝতে পারছেন? ওই যে যেমন ভার্নিয়ার কনস্ট্যান্ট আপনি বের করতে পেরেছিলেন, এখানে এটা হচ্ছে যে কি ন্যূনাঙ্ক। মানে এটা সর্বনিম্ন অতটুকু পর্যন্ত আপনাকে মান দিতে পারবে, অতটুকু মান দিতে পারবে, এর বেশি মান দিতে পারবে, কিন্তু কম মান দিতে আর পারবে না। এখন দেখেন, এই 1 ভাগ ঘোরানো মানে কি আসলে? এই যে 0 আছে না, এই যে এখান থেকে এটা 1 ভাগ, এখান থেকে 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ। তার মানে জাস্ট 1 ভাগ ঘুরাবেন আপনি, একটা দাগ ঘুরাবেন। এই যে অনেক ঘুরে গেছে, দেখছেন? একটা ঘুরে দিয়ে এই যে একটা দাগ ঘুরেছে, দেখেন এই যে 0 দাগ, এটা হচ্ছে অঙ্ক। তাহলে 1 ভাগ ঘুরালে কিন্তু অবশ্যই একটু কি ঘুরেছে, মানে গেছে না, সামনে গেছে না, ওদিকে গেছে না, অবশ্যই গেছে। আমরা 0-তে আসলো, এই যে ধরেন 0-তে, তাহলে 1 ভাগ জাস্ট নেবেন আপনি। কত ভাগ? 1 ভাগ। তাহলে মানে অনেক কম মান আসবে, তাই না? তাহলে ন্যূনাঙ্ক ওইটাই, মানে ন্যূনাঙ্ক মানে সর্বনিম্ন মান, তো ওইটাই আপনাকে বলছে যে ন্যূনাঙ্ক জিনিসটা আসলে কি? ন্যূনাঙ্ক হচ্ছে যে কি, তাহলে ওটা আমি সংজ্ঞা দিই নাই, আমি তো সংজ্ঞা দেওয়ার কথা, কেন দিই না এটা? লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক, দিই নাই এটা কেন? তাহলে লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক হচ্ছে যে কি স্ক্রু গজের মাত্র 1 ভাগ একবার ঘুরালে যতটুকু সরণ ঘটে সেটা হচ্ছে ন্যূনাঙ্ক। হ্যাঁ, এখন ওই ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণন কিভাবে নির্ণয় করা যায়? পিচ ডিভাইড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। খুবই সোজা না একেবারে? পিচ ডিভাইড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। চলেন তো, পিচ কিভাবে নির্ধারণ করেছিলেন একটু আগে? কিভাবে পিচ নির্ধারণ করেছিলেন মনে পড়লো? এই যে সম্পূর্ণ যখন একবার ঘুরাইছিলেন, এই যে এখানে এতটুকু সরণ ঘটেছে, তাহলে এটাই হচ্ছে পিচ। তাহলে ওই পিচের মানটাকে, এখানে 50টা ঘর আছে না, মোটে 50টা ঘর আছে না বৃত্তাকার স্কেলে, বললাম না আমরা? তাহলে ধরেন যে এখান থেকে এটা মানে হচ্ছে কত? 0.1। তাহলে এই যে 0.1কে 50 দ্বারা ভাগ করে দিলেই আমরা কি পেয়ে যাব মাই ডিয়ার স্টুডেন্ট? আমরা ন্যূনাঙ্কটা পেয়ে যাব বা লঘিষ্ঠ গণনটা পেয়ে যাব। তাহলে দেখেন আপনি প্রত্যেকটা জিনিস এখানে বুঝতে পারছেন কিনা, আমি আবারও একটু বোঝানোর চেষ্টা করি। 1 নম্বর হচ্ছে যে কি পিচ কাকে বলা হয়? 0-র সাথে 0 মিল আছে। এখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমি সম্পূর্ণ একবার ঘুরাবো। এই যে সম্পূর্ণ একবার 50 ঘর আছে এখানে, 45 মানে কিন্তু 50, আবারও 0-তে আসবে। এই যে 45 মানে কি, এখানে থেকে 45, 46, 47, 48, 49, 50। তাহলে একবার যখন সম্পূর্ণ ঘুরাবেন আপনি, তখন যেটা মান হলো সেটা হচ্ছে যে পিচ, আর ন্যূনাঙ্ক কি বা লঘিষ্ঠ গণন জিনিসটা আসলে কি? ন্যূনাঙ্ক হচ্ছে যে কি জাস্ট এক ভাগ। এই যে এখান থেকে এটা 1 ভাগ, তাহলে আমি এখানে 0 নিলাম, তাহলে জাস্ট 1 ভাগ ঘুরালে যতটুকু সরণ ঘটছে, 1 ভাগ, জাস্ট 1 ভাগ ঘুরালে যতটুকু সরণ ঘটে সেটা হচ্ছে ন্যূনাঙ্ক। আর ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণন, এই লঘিষ্ঠ গণনটা আপনি কিভাবে পাবেন?
পিচকে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে পিচ কত পেয়েছিলেন, ধরেন একটা পিচের মান আছে, ওই পিচের মানটা এখানে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত আছে 50। তাহলে পিচকে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দ্বারা ভাগ করে দিলেই আপনি ন্যূনাঙ্ক পেয়ে যাবেন বা লঘিষ্ঠ গণন পেয়ে যাবেন। এই যে লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে আপনি দেখেন, তাহলে এখন কি রে আজকে ইফতার কয়টায়? ইফতার কয়টায় আজকে? শুরু তো হয়ে যাওয়ারই কথা। আমি একটু ইফতারটা করে ফেলি আপনাদের সাথে সাথে, মাই ডিয়ার স্টুডেন্ট। হ্যাঁ, বিসমিল্লাহ। এখন কিছু লাগবে না, আগে আর বেশি এমসিকিউ নেই, হালকা ছোটটুকু সেরে ফেলি তাহলে হয়ে যাবে আমার স্টুডেন্টদের জন্য। হ্যাঁ, ওকে। তাহলে আপনারা মোটমাট কয়টা সূত্র এখানে পাইলেন দেখেন তো। হ্যাঁ, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে দৈর্ঘ্য নির্ণয়, মূল স্কেল পার্ট প্লাস ভার্নিয়ার পার্ট সমপাদান ইন্টু ভার্নিয়ার ধ্রুবক, এটা একটা সূত্র পেয়েছেন। তারপরে হচ্ছে যে কি আপনারা পিচ কি জিনিস সেটা বুঝেছেন, লঘিষ্ঠ গণনের সূত্র পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা সেটা আপনারা বুঝলেন। স্ক্রু গজের সাহায্যে দৈর্ঘ্য কীভাবে নির্ণয় করবেন, রৈখিক স্কেল পার্ট, তারপরে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা ইন্টু লঘিষ্ঠ গণন। এই যে লঘিষ্ঠ গণন কিন্তু লাগবে, লঘিষ্ঠ গণন মানে কি পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এই যে লঘিষ্ঠ গণন পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, প্রত্যেকটা টপিকই বুঝাই দিলাম। মানে বলতে পারেন যে কি এটা এমসিকিউ আলোচনা করার জন্য আসেনি, অনেক কিছু আপনাদেরকে আলোচনা করাই দিলাম, তাই না মাই ডিয়ার স্টুডেন্ট? আচ্ছা, এখন আপনি এমসিকিউগুলো বুঝতে পারবেন। তাহলে স্ক্রু গজের স্ক্রুয়ের সরণকে আসলে কি বলা হয়ে থাকে? পিচ। স্ক্রুয়ের সরণকে পিচ বলা হয় কেন? এই যে দেখেন, স্ক্রু গজের স্ক্রুয়ের সরণকে পিচ কিভাবে বলা হয় স্যার বুঝি নেই। এই যে দেখেন, এটা স্ক্রু গজ। তাহলে স্ক্রু গজের আপনি যে স্ক্রুটা যেটা সরণ ঘটছে, যে যতটুকু সরণ ঘটতেছে সেই যত সরণ ঘটছে তত তো আপনি পিচ পাচ্ছেন, তাই না? তাহলে ওইটাই কি বলা হয়, স্ক্রু গজের সরণটাকে কি বলা হয়? পিচ বলা হয়। তাহলে স্ক্রু গজের স্ক্রুয়ের সরণকে কি বলা হয়? পিচ বলা হয়। এরপরে প্রশ্ন নাম্বার হচ্ছে 22, 2 মিলিমিটার পিচ বিশিষ্ট, তার মানে পিচের মান দিয়ে দিয়েছে কত? ওই যে আমরা ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণনের সূত্রে একটা একই কথা। তো এখন এই যে আমরা সূত্রটা পেয়ে গেছি, তাহলে এখন পিচের মান কত? 2 মিলিমিটার। এনে 2 বসে দেব। 2 মিলিমিটার পিচ বিশিষ্ট স্ক্রু গজের ন্যূনাঙ্ক 0.02 সেন্টিমিটার, বাট একটা দিয়েছে মিলিমিটারে, দেখেছেন? এটা কিন্তু মিলিমিটারে আছে আর ন্যূনাঙ্ক দেওয়া আছে সেন্টিমিটারে। তার মানে যে ন্যূনাঙ্ক 0.002 এটা সেন্টিমিটারে আছে, ঠিক আছে? এই যে সেন্টিমিটারে, তাহলে অবশ্যই হয় আপনি সেন্টিমিটারকে মিলিমিটারে বানান আর নাহলে মিলিমিটারকে আবারও সেন্টিমিটার বানান, মোট দুটো একক কিন্তু একই হতে হবে। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত? তাহলে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, এই যে ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে এখন এই যে আপনার উত্তর কিসে আছে দেখতে হবে আগে। ও কিছুতে তো দেওয়া নেই, সেন্টিমিটার বা মিলিমিটার তো অবশ্যই দেওয়া উচিত ছিল, কেন দেবে না? তাহলে আবারও হয়তো বা এখানে আমার ওই টাইপিস্ট হয়তো বা আবার ভুল তুলেছে, এখানে জানি না ভুল তুলেছি না, দেখিনি আগে আমরা। এখন একটা সেন্টিমিটার আছে, তবে আমরা সেন্টিমিটারে রাখাটা এখানে ভালো। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত? ও নো প্রবলেম, ভাগ সংখ্যা হলে তো আপনি দুটোকে যে কোনো একটা রাখলে হয়েছে। তাহলে যে মিলিমিটারকে সেন্টিমিটার বানাবেন আপনি, তাহলে 10 দ্বারা ভাগ করে দেবেন। তাহলে 2 ভাগ 10, 2 ভাগ হচ্ছে কত? 10, 0.2। তার মানে আমরা এটা পাবো এর নিচে 1, তাহলে এটার সাথে ওটা গুণই হবে। তার মানে আমি বলতে পারবো যে 0.002 ইন্টু 0.2 ইন্টু তাহলে ভাগ সংখ্যা চলে আসবে। তাহলে 0.002 গুণ করলে হয়ে যাবে। তাহলে যেটার সাথে গণিত 0.002 নাকি 0.002, ঠিক আছে। 4 ইন্টু 10 টু দি পাওয়ার -4 কত আছে এখানে? তাহলে এটার আনসার আবার কি ভুল দিয়েছে ও নাকি?
ভাগ সংখ্যা তো এখানে আপনার একটা নির্দিষ্ট সংখ্যায় আসা উচিত ছিল। এটার নিচে তো 1, তাহলে এটার সাথে এটা গুণন হবে। ও আমরা এখানে ক্যালকুলেশন একটু ভুল হয়ে গেছে, সরি, ক্যালকুলেশন একটু ভুল হয়ে গেছে, আই এম সো দুঃখিত। বা তাহলে এটার সাথে 2 মিলিমিটার মানে কত, 0.2 আসছিল না, কত আসছিল যেন আমি ভুলে গেলাম। তাহলে 2 ভাগ হচ্ছে কত, 10, 2 ভাগ হচ্ছে কত, 10, 2 ভাগ 10, 0.2, ভেরি গুড। তার মানে এটা আমরা আর 2 রাখলাম না, বরং 0.2, তাহলে এটার সাথে 0.2 গুণ, এই যে 0.2 থেকে গেল। এবার ইকুয়াল টু ভাগ সংখ্যা ইন্টু হচ্ছে যে কত, 0.002, তাহলে ভাগ সংখ্যাকে n দ্বারা প্রকাশ করে ফেললাম, ইন্টু হচ্ছে কত, 0.002, তাহলে এটাকে এটা দ্বারা ভাগ করে দিই, 0.2 ভাগ, তাহলে 0.2 ভাগ 0.002, 100 মানে আসছে কত, 100। আর তাহলে 100 মানে হতো 10-এর উপরে 10, 10 100, আনসার হয়ে গেছে। বাস ঠিক আছে, এটা ঠিক আছে। 22 নম্বর এমসিকিউ গেল। এরপর হচ্ছে কি 23 নম্বর এমসিকিউ, এটা খুবই সহজ, এখন পারে যাবেন। রৈখিক স্কেল পার্ট 4 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50 হলে তারের ব্যাস কত মিলিমিটার, লঘিষ্ঠ গণনা দেওয়া আছে। তাহলে এখন ওই যে স্ক্রু গজের সাহায্যে আমরা তারের ব্যাস নির্ণয় করার জন্য রৈখিক স্কেল পার্ট, রৈখিক স্কেল 4 মিলিমিটার, তাহলে এখানে 4 মিলিমিটার বসে যাবে, প্লাস বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত, 50, এখানে 50 বসে গেল, ইন্টু লঘিষ্ঠ গণন, লঘিষ্ঠ গণন কত, 0.01, এই যে 0.01। এটা আর কোনো সমস্যা হবে না আশা করছি, এটা এখন সোজা হয়ে গেছে। এটার আনসার কত দেওয়া আছে এখানে আমাদের, 4.5, আনসার শেষ, মিলিমিটার আনসার 4.5। এরপর হচ্ছে 24 নম্বর এমসিকিউ, এখন এগুলো আপনি পেরে যাবেন। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে প্রধান স্কেল পার্ট 5 সেন্টিমিটার, ভার্নিয়ার সমাপাতন 7, যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে, তাহলে দণ্ডটির দৈর্ঘ্য কত? আমরা জানি দৈর্ঘ্য সমান কি, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে দৈর্ঘ্য নির্ধারণ করার জন্য সূত্র ছিল কি, মূল স্কেল পার্ট, তাহলে যে প্রধান স্কেল পার্ট বা মূল স্কেল পার্ট হচ্ছে কত, 5, মূল স্কেল পার্ট প্লাস হচ্ছে যে কি ভার্নিয়ার সমাপাতন ইন্টু ভার্নিয়ার ধ্রুবক, অর্থাৎ 7 ইন্টু ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে কত, 0.1, তাহলে এটাকে এটা দ্বারা গুণ করে দেবো, তারপরে এটার সাথে 5 যোগ করে দেবো, তার মানে আমরা আনসার পাবো তখন 5.07 সেন্টিমিটারে। এটা কিন্তু আনসার যেটা, এগুলো সবগুলো এই যে সেন্টিমিটার দেওয়া আছে, এটা কিন্তু সেন্টিমিটার, ও ভার্নিয়ার ধ্রুবক আবার মিলিমিটারে দেওয়া আছে, আই এম সো দুঃখিত। তার মানে এই যে মিলিমিটারকে আবার আপনি কি বানাতে হবে, সেন্টিমিটার বানাতে হবে। তার মানে 0.1 বসানো যাবে না, এটা বসানোটা অন্যায় হয়ে গেছে, 0.1 বসানো যাবে না, কেন, তার মানে এটা কিন্তু মিলিমিটারে আছে, তাহলে অবশ্যই এটাকে সেন্টিমিটার বানাতে হবে, অর্থাৎ 0.1কে 10 দ্বারা ভাগ করতে হবে আমাকে। 0.1 ভাগ হচ্ছে কত, 10, 0.1 ভাগ হচ্ছে কত, 10, 0.01 মানে 0.01, এখন আপনি এই মানটাই পেয়ে যাবেন। এরপর হচ্ছে ফাইনাল এমসিকিউ 25 নম্বর, একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10, আর প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক বাহুর মান হচ্ছে কত, 1 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার ধ্রুবক কত, ভার্নিয়ার কনস্ট্যান্ট, এটা বেল আছে, ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক মানে কি, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক বাহু দৈর্ঘ্য, যেটার মান আছে কত, 1, আর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত আছে 10, 1 ভাগ হচ্ছে কত, 10 মানে কত, 0.1 না, কত পাবি, তাহলে যে 1 ভাগ হচ্ছে কত, 10, 0.1, তাহলে পাওয়া গেল 0.1, ভার্নিয়ার ধ্রুবক আনসার হয়ে গেল। দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আপনাদেরকে তাহলে এই যে এইটার স্লাইড কোথায় পাবেন সেটা একটু বলে দিই। আপনারা স্লাইড অনেক সময় নাকি খুঁজে পাচ্ছেন না, চলেন আমরা স্লাইড কিভাবে পাবো। আর ওই তোদেরকে বারবারই কোর্সের কথা বলে দিয়েছি, আবার ওদের কিন্তু কোর্স দেখে নিবি তোরা, বুঝছস। এখন চল যে তোদেরকে স্লাইড কিভাবে আমি দেখাবো। যে আমরা ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির তো বুলেট এমসিকিউগুলো নিচ্ছি, তাই না? তাহলে যেখানে আপনি আসবেন এই যে কেমিস্ট্রির, এই যে আপনি এখানে প্লে লিস্টে চলে যাবেন, প্লে লিস্টে আসার পরে আপনি দেখেন এই যে রসায়নের বুলেট এমসিকিউ আসে, আমরা ফিজিক্সের বুলেট এমসিকিউ দিয়ে দেবো এর পাশেই। তো এখন দেখেন এটার আমরা স্লাইড কিভাবে পাবো, আর অ্যাডভার্টাইজ দেখাইস না রে বাপ রে বাপ। এখন এই যে এটা ডেসক্রিপশন বক্সে আসবেন, এই যে দেখেন এই যে স্লাইড লিঙ্ক দেওয়া যায়। আবার কিন্তু আপনি এখানে আমাদের কমেন্ট বক্স যেটা আছে না, কমেন্ট বক্সও কিন্তু দেওয়া থাকে, এই যে দেখেন এই যে ক্লাস স্লাইড লিঙ্ক দেওয়া আছে। অনেক আপনারা ভালোবাসা দিয়েছেন এই যে আমাদের টপ 25 বুলেট এমসিকিউগুলোতে, তো এগুলো আপনাদের আশা করছি অনেক বেশি উপকারে আসছে। আবারও কালকে মানে নেক্সট ক্লাস যেটা আছে সেটার সাথে দেখা হবে ইনশাল্লাহ। আর আমার জন্য একটু দোয়া করেন, আমার গলাটা খুব বাজে অবস্থা।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।